हम जो चलने लगे हैं ये रास्ते, मंजिल से बेहतर लगने लगे हैं ये रास्ते। खो जाए हम, हो जाए हम यूं लापता। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। কি ডিসেম্বর মাস তো পড়েই গেল, এবার তো একটু ঘুরতে যেতে হবে বলো। তো চলো আমিও যাই আর তোমাদেরকে একটু দেখাই কোথায় কোথায় গেছি। তো দেখো সকালবেলা একদম ভোরবেলা রেডি হয়ে গেছি, শীতের পোশাক পরে যাচ্ছিলাম আমরা সবাই মিলে বালেশ্বরে। তারপর আমরা চলে এসেছিলাম আমাদের স্টেশনে। এখান থেকে আমরা হাওড়ায় যাব, আর আমাদের অনেকে এখনও স্টেশনে আসেনি। আমি যখন ভিডিওটা করছিলাম তাই সবাইকে আমি দেখাতে পারিনি। চলো ট্রেনে উঠে তোমাদের দেখাবো। হাওড়ায় এসে আমরা পালাকনামা এক্সপ্রেস ধরেছিলাম। এই ট্রেনটা আমাদের 21 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল, আর সকাল 8:30টায় এই ট্রেনটা ছেড়েছিল। টাইম অনুযায়ী পাক্কা 8:30টার সময়তে আমাদের ট্রেনটা ছেড়েছিল। আর এখানে দেখো ট্রেনে সবাই বসে আছি। তো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম কে কে যাচ্ছি। এটা হচ্ছে আমি। আর আমাদের ট্রেনটা কিন্তু সাউথ লাইন ধরে গেছিলো, মানে সাঁতরাগাছি, খড়গপুর এইসব লাইনের উপর দিয়ে আমাদের ট্রেনটা উড়িষ্যায় ঢুকেছিল। আর আমার মতো যারা খড়গপুর স্টেশনটা এখনও পর্যন্ত দেখোনি তাদের জন্য এই ভিডিওটা। খড়গপুর হলো পৃথিবীর দীর্ঘতম স্টেশন, তাই আমি ভাবলাম একটু ভিডিওই করে নিই। খড়গপুর স্টেশন ছাড়ার পরেও আরও অনেকটা পথ যাওয়ার পরে আমরা উড়িষ্যায় ঢুকেছিলাম, এবং উড়িষ্যায় ঢোকার প্রায় 1/2 ঘন্টা 40 মিনিটের মধ্যেই আমরা চলে এসেছিলাম বালেশ্বর স্টেশনে। আর এই হচ্ছে বালেশ্বর স্টেশন। বালেশ্বর আসতে আমাদের 4 ঘন্টা টাইম লেগেছিল, আর আমরা ঠিক রাইট টাইমে কিন্তু বালেশ্বরে পৌঁছে গেছিলাম। তো এখন সবাই স্টেশনে নেমে ব্যাগ ট্যাগ গোছাচ্ছিল, আর আমাদের স্টেশন থেকে কিন্তু গাড়ি পিক আপ করতে এসেছিলো। আমাদের আগে থেকেই একটা গাড়ি বুক করা ছিল, 20 সিটের একটা বাস ছিল, ওই মিনি বাস টাইপের। তো এই বাসে করে আমরা ফার্স্টে যাচ্ছিলাম চাঁদিপুর সি বিচে। প্রায় 45 মিনিট মতো জার্নি করে আমরা স্টেশন থেকে চাঁদিপুর সি বিচে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা চাঁদিপুর সি বিচটাকে বিচ হিসেবে আর অনুভব করতে পারিনি, কারণ আমরা ওখানে কোনো সমুদ্রই দেখতে পাইনি, মানে কোনো জলই পাইনি। আসলে এখানকার সমুদ্র বৈশিষ্ট্যটাই এইরকম যে শুধুমাত্র জোয়ারের সময় এই এতটা পর্যন্ত জল আসে। আমি লাফিয়ে লাফিয়ে গেলাম জল দেখতে, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা আর দেখতেই পাইনি। তোমরা যদি কেউ এসে থাকো এখানে তাহলে কিন্তু জোয়ারের সময়তেই আসবে, তাহলে জল পাবে, না হলে এরকম বালিই পাবে তোমরা। আর অবশ্য জলের কাছে যাওয়া যায়, এক ধরনের এখানে গাড়ি আছে, সেই গাড়ি তোমাদের ভাড়া দিয়ে ওখানে যেতে হবে, তাহলেই কিন্তু তোমরা জল পাবে, না হলে কিন্তু পাবে না। আর দেখো এই এত দূর পর্যন্ত কিন্তু অন্য সময় জল আসে, তার জন্য কত কত ঝিনুক পড়ে রয়েছে এখানে। আর করবো, শেষে জল তো আর পেলাম না, এইরকম কাদার মধ্যে দিয়ে একটু হেঁটে আর কয়েকটা ঝিনুক কুড়িয়ে এনে স্মৃতি হিসেবে সেটাই নিয়ে চলে এলাম। সি বিচের পাশ দিয়ে না কিছু দোকান ছিল, আর এই কিউট কিউট জিনিসগুলো দেখতে যে কী ভালো লাগে, কী সুন্দর নাচ করে, আমার তো দেখে এত ভালো লাগে, তাই আমি একটু ভিডিও করে নিলাম। তো এখন আমরা যাচ্ছিলাম হোটেলে। আমাদের হোটেলটা হয়েছিল আয়ুষ ইন্টারন্যাশনাল হোটেল। তো এই হচ্ছে আমাদের হোটেল, আর হোটেলের রুমগুলো কিন্তু অসম্ভব সুন্দর ছিল। তো চলো তোমাদের ভেতরে গিয়ে দেখায়। আর এই ছিল হচ্ছে আমাদের ঘরটা কিন্তু খুবই সুন্দর ছিল। দেখো এখানে টিভি রয়েছে, এদিকে তাক করে রেখে দিয়েছে যাতে কিছু রাখতে পারো তোমরা, আর এদিকে ছিল আলমারি, এখানে ছিল 2 বেডের খাট। মেনলি এটা 2 বেডের খাট, কিন্তু আমরা 3 জনেও কিন্তু আরামসে শুয়ে পড়েছিলাম। আর ওরাই কিন্তু 2টো বালিশ, 2টো কুশন আর একটা ব্ল্যাঙ্কেটও তোমাদের প্রোভাইড করবে শীতকালে গেলে। আর এখানে আছে একটা এসি, 2টো টেবিল, 2টো চেয়ার, একটা টেবিল। আর এখানে বাথরুমটাও কিন্তু অনেকটাই সুন্দর ছিল, মানে অনেকটাই পরিষ্কার ছিল, প্লাস গিজারও ছিল। তো শীতকালেও কোনো রকম প্রবলেম হবে না তোমাদের। তো যারা এখানে আসতে চাও তো আমি বলবো একবার আয়ুষ হোটেলের সাথে কন্ট্যাক্ট করো। কি অনেক তো বকবক হলো, এবার চলো একটু ঘুরে আসা যাক। তো এখন আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে আবার একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর হ্যাঁ, আমরা কিন্তু সেই গাড়িটা করেই আবার বেরিয়েছিলাম। ওই গাড়িটা কিন্তু আমাদের 2 দিনই ঘোরাবে। তো চলো যাওয়া যাক ব্লু লেকে।
এই হচ্ছে ব্লু লেক। আর আমাদের হোটেল থেকে ব্লু লেকে আসতে মাত্র 20-25 মিনিট মতোই লেগেছিল। আর আমরা যেহেতু সন্ধ্যাবেলা এসেছিলাম, দেখো কি সুন্দর লাগছে পাহাড়ের ওপরটা। আর আমি এখানে আনন্দে ঢং করতে গিয়ে আমার পায়ের থেকে জুতোই খুলে ফেলেছি। তো সবাই হাসাহাসি করছিল, আমি একটু হেসে নিলাম। তারপরে লাস্টে বললাম, দাঁড়াও দাঁড়াও, একটু জুতোটা পরে নিই, তারপর আবার ঢং করা যাবে। কিছুক্ষণ ঢং করার পর, ছবি তোলার পর আমরা চলে এসেছিলাম ইমামি জগন্নাথ মন্দিরে। এই মন্দিরটা কিন্তু বানানো হয়েছিল পুরীর জগন্নাথ মন্দিরেরই আদলে। আর দেখো, এই মন্দিরটাও কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের মতোই দেখতে। আর আমরা সন্ধ্যাবেলায় গেছিলাম, তাই সন্ধ্যাতেও দেখেছিলাম, কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে ভিডিও করতে পারিনি। ইমামি জগন্নাথ মন্দির থেকে আমরা চলে এসেছিলাম ক্ষীরচোরা মন্দিরে। এই মন্দিরে আসতে সময় লেগেছিল ওই 10 মিনিট মতো। আর হ্যাঁ, এই মন্দিরে কিন্তু ভেতরে ভিডিও করতে দেয়নি, কিন্তু আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে তোমাদের জন্য ভিডিও করেছি, যাতে তোমরা আমার সাথে ঠাকুর দর্শন করতে পারো। আর এখানে ক্ষীর প্রসাদ কেনা যাচ্ছিল। বড় প্রসাদটা নিয়েছিল 70 টাকা, আর ছোটোটা 40 টাকা। মন্দিরের পাশেই পেয়েছিলাম আমি একটা অরুণ আইসক্রিমের দোকান। তো লোভকে আর সামলানো যায় বস, শীতকাল হোক বা গরমকাল। অরুণ আইসক্রিম ফার্স্ট টাইম পেয়েছি, ট্রাই তো করতেই হবে। তাই আমি একটা এখানে অরুণ আইসক্রিমের স্মাইল কিনেছিলাম, আর একটা কিনেছিলাম চকো বাইটস, একটা 5 টাকা, একটা 25 টাকা। তো এটাই খেতে খেতে আনন্দে একদম যাচ্ছিলাম। শীতকালে জানি না কি হবে এরপরে। তো যাই হোক, খেতে খেতে আমরা চলে যাচ্ছিলাম এবারে হোটেলের উদ্দেশ্যে, কারণ আজকের মতো আমাদের ঘোরা শেষ। হোটেলে ফিরে আমরা এখানে একটু কফি আড্ডা বসেছিলাম, মানে আমরা কফি খাচ্ছিলাম আর সবাই মিলে গল্প করছিলাম। তো ভাবলাম পাশের যে ঘরটা আছে সেই ঘরটা একটু দেখিয়ে দিই। পরের দিন সকালবেলা আবার সাজুগুজু করে আমরা চলে গেছিলাম দেবকুণ্ডে। প্রায় 2.5 ঘন্টা জার্নি করার পরই আমরা দেবকুণ্ডে পৌঁছেছিলাম। আর এখানে তোমরা যেই গাড়ি করেই যাও না কেন, এখানে স্পেশাল গাড়ি এরকম ধরনের, অথবা দুজনের জন্য বাইকে করে কিন্তু দেবকুণ্ডে পৌঁছাতে হবে। আর এই গাড়িটার ভাড়া নিয়েছিল 70 টাকা। এই 70 টাকা দিলেই কিন্তু তোমাদের এন্ট্রি ফি দেওয়াটাও হয়ে যাবে। তো 70 টাকা গাড়ি ভাড়া দিয়ে তোমাদের এরকম একটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে দেবকুণ্ডে পৌঁছাতে হবে। আর এই জঙ্গলটা পেরোতে কিন্তু প্রায় 40 মিনিটের মতো লেগেছিল। এই জঙ্গলে রয়েছে বাঘ আর হাতি। আর তাছাড়াও এখানে তোমরা ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ফোনে আর কোনো রকম নেটওয়ার্ক থাকবে না। আর যেহেতু এটা প্রচণ্ড ঘন জঙ্গল, তাই 2টোর পর থেকে কোনো রকমভাবে এখানে ঢুকতে দেওয়া হয় না, কারণ এখানে সূর্যের আলো 2টোর পরে আর আসে না। আর এখান থেকে তোমরা যত টাকা দিয়ে গাড়ি ভাড়া করো না কেন, তোমাদের কিন্তু একটু হলেও রাস্তা হেঁটে যেতে হবে। তোমাদের কিন্তু দেবকুণ্ডের সামনে একদম গাড়ি নামাবে না। বাইক হলে একটু আগে, আর গাড়ি হলে তার আরেকটু পরে গিয়ে কিন্তু তোমাদের নেমে পড়তে হবে, আর সেখান থেকে কিন্তু হেঁটে যেতে হবে। আর দেখো, এরকম একটা সুন্দর পরিবেশ দেখে আমার মা তো নাচানাচি শুরু করে দিয়েছে আমার মতোই। তো গাড়ি নামিয়ে দেওয়ার পর আমি এরকম একটা সাঁকোর উপর দিয়ে দেবকুণ্ডে পৌঁছে গেছিলাম। আর দেখো, ঘন জঙ্গলের মধ্যে এরকম সূর্যের আলো বলে কি সুন্দর লাগছে না পরিবেশটা। তো আমরা সকলে মিলে হেঁটে হেঁটে যাচ্ছিলাম এবার দেবকুণ্ডে। ওই 5 মিনিট মতো হাঁটতে হয়েছিল আমাদের সকলকে। আর দেবকুণ্ডে পৌঁছানোর পর এরকম একটা দৃশ্য দেখে তো মানে ওখানে বসেই থাকতে ইচ্ছা করছিল না। মনে হচ্ছিল ভিডিও না তুলে জাস্ট চুপ করে একটু বসে থাকি। বাট কী করব, তোমাদের সাথে তো একটু শেয়ার করতেই হবে, আর নিজের স্মৃতিটাকেও ধরে রাখার জন্য। তো নিচের ঝর্ণার কাছে আমরা ছবি তুলে চলে গেছিলাম উপরে মন্দিরে। অনেকেই এই মন্দিরে যেতে পারে না, কারণ এই মন্দিরে যেতে গেলে 300টা সিঁড়ি উঠতে হবে। তো আমরা এরকম ঘন জঙ্গলের মধ্যে দিয়ে 300টা সিঁড়ি পেরিয়ে চলে গেছিলাম মেন মন্দিরে। এই হচ্ছে দেবকুণ্ডর মন্দির। তো আমরা এখানে ভেতরে ঢুকেছিলাম, কিন্তু ফটো তুলতে দেয়নি বলে তোমাদের সাথে ভেতরেরটা শেয়ার করতে পারিনি। আর এদিকে পাহাড়, ঝর্ণা, ঘন জঙ্গল, কত রকমের ভেষজ উদ্ভিদদের মাঝে ছিল এই মন্দিরটা। কি অসম্ভব সুন্দর পরিবেশ। এতক্ষণ আমরা ওইখানে ছিলাম, এখন দেখো এই মন্দিরের চূড়োয়। তো কত সুন্দর লাগছিল যে তোমাদের বলেই বোঝাতে পারবো না। আর দেখো, নিচে যে ঝর্ণাটা দেখিয়েছিলাম, এটা হচ্ছে ওই ঝর্ণাটা। এই জায়গা থেকেই ঝর্ণার জলটা নিচে যাচ্ছিল, আর এতক্ষণ আমরা ওই নিচেই ছিলাম।
দেবকুণ্ড থেকে বেরিয়ে প্রায় 2 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বরে। আর এখন আমরা গাড়ি থেকে নেমেও পড়েছি। আর এতটাই রোদ আর ওখানে এতটাই গরম ছিল যে আইসক্রিম খেলেও ঠান্ডা লাগছিল না, তাই মন প্রাণ ভরে একটু আইসক্রিমও খেয়ে নিতে পেরেছিলাম 2 দিন ধরে। তো চলো, আইসক্রিম তো খাওয়া হয়ে গেল, এবার যাওয়া যাক পঞ্চলিঙ্গেশ্বরে। তো পঞ্চলিঙ্গেশ্বরে যাওয়ার আগে এরকম একটা ঢালাই রাস্তা পড়বে যেখানে তোমাদের উঠতে হবে। আর এই রাস্তার দুধারে অনেক রকম দোকান পাবে তোমাদের পছন্দ মতো কিছু কেনার জন্য। তো আমরা এই রাস্তা ধরে সবাই মিলে হেঁটে যাচ্ছিলাম উপরে। তো উপরে যাওয়ার পরে কিন্তু তোমাদের পঞ্চলিঙ্গেশ্বরের মেন গেটটা পড়বে। তো এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের মেন গেটটা। তো আমাদের এখানে সবার জন্য 5 টাকা করে দিতে হয়েছিল, মানে পার হেড 5 টাকা করে টিকিট কাটতে হয়েছিল। তো এখানে সবাই টিকিট কেটে আমরা এই সিঁড়ি দিয়ে আবারও উপরে উঠতে হয়েছিল, প্রায় 300টা সিঁড়ির কাছাকাছি, ওই আগের মন্দিরের মতোই। তো এই সিঁড়ি দিয়ে উঠে কিন্তু আমরা মেন মন্দিরে যেতে পারবো। আর এই দেখো, এখানেও কিন্তু চারিদিক দিয়ে ছোটো 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 ঝর্ণা ছিল। কিছুটা রাস্তা যাওয়ার পরে তোমাদের ওখানটা মন্দির পড়বে। তো মন্দিরের পাশ দিয়ে আরও কিছুটা সিঁড়ি উঠে যেতে হবে। এই হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। তো তোমরা দেখো, ওই যে ওখান দিয়ে ঝর্ণাটা বয়ে যাচ্ছে, ওখান দিয়ে কিন্তু হাত বাড়িয়ে তোমাদের 5টা শিবলিঙ্গকে স্পর্শ করতে হবে। অনেকেই সেটা করতে পারছিল না, কারণ এতটাই ঝর্ণার জলে স্পিড ছিল যে সবার জামা কাপড় ভিজে যাচ্ছিল। আর এত ঠান্ডা জল এই শীতকালে গায়ে লাগলে সবারই ঠান্ডা লেগে যাবে, তাই আমরাও অনেকেই করতে পারিনি। তো পঞ্চলিঙ্গেশ্বর থেকে আমরা চলে এসেছিলাম নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত নীলগিরি জগন্নাথ মন্দিরে। আর হ্যাঁ, আমরা যে আগে পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়টা দেখলাম, ওটাও কিন্তু নীলগিরি পর্বতেরই একটা অংশ ছিল। তো চলো, এই মন্দিরেও কিন্তু ভেতরে ভিডিও করতে দেওয়া হয়নি, তাই আমি ভিডিওটা ঠিক করে করতেও পারিনি। বাইরেও নিষিদ্ধ ছিল, কিন্তু আমি সেটা খেয়াল না করে ভিডিওটা করেছিলাম, কিন্তু কেউ কিছু বলেও নি। আর যেহেতু জগন্নাথ মন্দির, সেটা তো বুঝতেই পারছো জগন্নাথ দেবতাই রয়েছে। আর তার ঠিক পাশেই ছিল নীলগিরি রাজবাড়ি। আই থিঙ্ক এটা রাজবাড়ি না, এটা আসলে জমিদার বাড়ি ছিল, কারণ রাজবাড়ি তো এত ছোটো হয় না, তো জমিদার বাড়ি হয়তো হবে এটা। যাই হোক, নীলগিরি রাজবাড়ি নামেই কিন্তু এটা পরিচিত। আর দেখো, এই রাজবাড়িতে কিন্তু কাঁঠাল গাছ আর আম গাছ দুটো একই জায়গায় হয়েছে। আমরা কিন্তু সচরাচর এরকম দৃশ্য কোথাও দেখতে পাই না, দুটো গাছই পুরো একই জায়গায়। এরপর আমরা হোটেলে ফিরে যাই, কারণ আমাদের ঘোরাঘুরি একদম কমপ্লিট। পরের দিন সকালবেলায় আমাদের ট্রেন ছিল বাড়ি ফেরার। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।